ওয়েলকাম ডিয়ার ফ্রেন্ডস, আজকের এই অনলাইন ডিসকাশনে আজকে একটি গুরুত্বপূর্ণ বিষয়ের উপরে আমি আলোচনা করছি। আজকের বিষয় রিসার্চ ম্যাথোডোলজি। আমরা জানি যে রিসার্চ ম্যাথোডোলজি একটি স্বতন্ত্র একটি বিষয়। একাডেমিক স্টাডি থেকে রিসার্চ ম্যাথোডোলজি সম্পূর্ণ একটি ভিন্ন ধরনের স্টাডি। রিসার্চ মেথোডোলজির ক্ষেত্রে অবশ্যই কতগুলো ধরাবাঁধা নিয়মকানুন মেনটেন করতে হয়। বিশেষ করে সোশ্যাল সায়েন্স রিসার্চের ক্ষেত্রে যে নিয়মগুলো ফলো করা হয়, আজকে সে বিষয়ের উপরে একটি সংক্ষিপ্ত আলোচনা করছি। অর্থাৎ আমি এই 5টি স্লাইড শোয়ের মাধ্যমে আমার সম্পূর্ণ আলোচনাটি আমি শেষ করব। তাহলে আমরা মূল আলোচনায় প্রবেশ করি। শুরুতে ইন্ট্রোডাকশন বা সূচনায় আমি এই কথাটি বলে নিতে চাচ্ছি, সেটা হলো যে রিসার্চ করার ক্ষেত্রে একজন রিসার্চারকে, একজন গবেষককে অবশ্যই এই বিষয়টিতে সুস্পষ্ট হতে হবে। সেটি হচ্ছে যে তিনি কোন বিষয়ের উপর রিসার্চ করতে চান এবং সেই রিসার্চের উদ্দেশ্যটি কী। অর্থাৎ একজন রিসার্চারকে তার রিসার্চের কাজে মনোনিবেশ করার পূর্বে অবশ্যই তাকে সেই রিসার্চটি তিনি কেন করছেন, অর্থাৎ সেখানে কি কোনো প্রবলেম রয়েছে। অর্থাৎ আমরা বলতে পারি একজন রিসার্চার মূলত কয়েকটি কারণকে সামনে রেখে সেই রিসার্চ প্রোগ্রামটি করে থাকেন। প্রথমত হচ্ছে কোনো না কোনো প্রবলেম সলভিংয়ের জন্য, এবং আরেকটি কথা বলা যেতে পারে যে হোয়াই, ফর গিভিং দ্য আনসার অফ হোয়াই। অর্থাৎ এই যে কেন যে একটি শব্দ, এই শব্দটির মূলত ব্যাখ্যা দেওয়ার জন্য এই রিসার্চ বা ইনভেস্টিগেশন হয়ে থাকে। আরেকটি বিষয় এখানে বলা যেতে পারে যে নলেজ গ্যাদারিং, অর্থাৎ জ্ঞানকে আহরণের জন্য, নূতন কোনো জ্ঞানকে অর্জনের জন্য এই রিসার্চ বা ইনভেস্টিগেশন করা হয়। আর সবচেয়ে বড় কথা যেটি, যে সত্যকে প্রতিষ্ঠা করার জন্য এই ইনভেস্টিগেশন করা হয়। তাহলে এ হচ্ছে আমাদের ইন্ট্রোডাক্টরি যে স্পিচ, যে রিসার্চ আসলে কেন করা হয়। এখন আমরা দেখব যে এই রিসার্চের সংজ্ঞাটি কি, আসলে রিসার্চ কাকে বলে। ডেফিনিশন অফ রিসার্চ আমরা জানি যে অনেক ধরনের ডেফিনিশন রয়েছে। আমরা অনেক ধরনের ডেফিনিশন দেখতে পারবো। বিভিন্ন গবেষক বিভিন্ন দৃষ্টিকোণ থেকে রিসার্চের সংজ্ঞা দিয়েছেন। তো আমরা সেই সমস্ত সংজ্ঞাগুলোকে একত্রিত করে একদম মূল কথাটি এখানে তুলে ধরার চেষ্টা করেছি। মূল কথাটি হচ্ছে এখানে রিসার্চ বা গবেষণা বলতে এ সিস্টেমেটিক ইনভেস্টিগেশন অর স্টাডি। অর্থাৎ রিসার্চের ক্ষেত্রে আপনাকে অবশ্যই একটি সিস্টেমেটিক স্টাডিতে যেতে হবে। এখানে সিস্টেমের বাইরে গিয়ে আপনার কোনো কাজ করলে সেটি রিসার্চের মধ্যে পড়বে না। এই বিষয়টি মাথায় রাখতে হবে। এবং এই সিস্টেমেটিক ইনভেস্টিগেশনটা কেন, টু রিচ দ্য নিউ কনক্লুশন অ্যাজ ওয়েল অ্যাজ নলেজ। অর্থাৎ আপনি যে এই সিস্টেমেটিক রিসার্চটি করছেন, এটি মূলত একটি নূতন উপসংহার বা নূতন একটি মন্তব্য বা নূতন একটি সারাংশকে বেছে নেওয়ার জন্যই এই ইনভেস্টিগেশনটা হচ্ছে। এবং অন্যভাবে বলতে পারি, আমরা একটি নূতন জ্ঞান লাভের জন্য এই রিসার্চটি আমরা করছি। এরপরে আমরা দেখে নিব যে রিসার্চের ক্ষেত্রে যে সিস্টেমেটিক যে অ্যানালাইসিসটি করা হয় সেটি আমরা দেখে নিব। অর্থাৎ রিসার্চ সিস্টেম ইন সোশ্যাল সায়েন্সের ক্ষেত্রে যে স্টেপগুলো এখানে মেনটেন করা অবশ্যই জরুরি, সেই বিষয়গুলো আমরা এখানে শেয়ার করছি। আমরা প্রথমে এখানে 4টি স্টেপ ধরে নিতে পারি: ইনপুট, ইন্টারমিডিয়েটরি টুল, টেস্টিং প্রসেস এবং সর্বশেষ আউটপুট। এখানে ইনপুট হিসাবে একজন গবেষককে ভাবতেই হবে এই 4টি স্টেপ যদি মেনটেন না হয় তাহলে তার গবেষণা কর্মটি সঠিক পথে এগোচ্ছে না, এটাই ধরে নেওয়া হবে। আমরা ইনপুটের ক্ষেত্রে যেটা বলতে পারি যে একজন গবেষককে অবশ্যই একটি অনুমান সিলেক্ট করতে হবে। তিনি কি ভাবছেন, তার অনুমানটা কি, তার বক্তব্যটি কি। তার এই অনুমান বা বক্তব্যটাকে অবশ্যই সে একটি টাইটেলের সাহায্যে মেনশন করবেন। অবশ্যই তার একটি রিসার্চ প্রপোজাল বা টাইটেল থাকবে, এবং টাইটেল তৈরি করার ক্ষেত্রে অবশ্যই তার ওই ভেরিয়েবলের বিষয়গুলোকে একটু মাথায় রেখে টাইটেলটা ফিক্স আপ করতে হবে।
এরপরে অর্থাৎ তার এই অনুমানটির একটি যৌক্তিক ভিত্তি থাকতে হবে, এবং তার এই অনুমানটির যদি যৌক্তিক ভিত্তি হয়ে যায় তখন আমরা অবশ্যই কতগুলো অবজেক্টিভস এখানে তৈরি করে নিতে পারবো। অর্থাৎ একদম প্রথমে রিসার্চ যিনি করবেন তিনি তার অনুমানটাকে একটি সুন্দর টাইটেলের মধ্যে দাঁড় করাবেন এবং তার যৌক্তিকতা এবং উদ্দেশ্যগুলোকে স্পষ্ট করে নেবেন। এরপরে ইন্টারমিডিয়েটরি যে টুলসগুলো রয়েছে সেই ইন্টারমিডিয়েটরি টুলসের মধ্যে তিনি থিওরি, অ্যাপ্রোচ এবং মেথড এই তিনটি বিষয়ের ব্যবহার করবেন। এখন প্রথমে বলি যে থিওরির ব্যবহারটি তিনি কীভাবে করবেন। থিওরির ব্যবহার হচ্ছে এটাই যে তিনি যেটা ভাবছেন, অর্থাৎ একজন গবেষক যে বিষয়টি নিয়ে গবেষণা করতে চাচ্ছেন সেটি তো অবশ্যই কোনো না কোনো একটি ডিসিপ্লিনের অংশ, অর্থাৎ সেটা কোনো একটা সাবজেক্টের একটা টার্ম হতে পারে। তাহলে সেই টপিক বা সেই হাইপোথিসিসের কোনো থিওরিটিক্যাল ব্যাখ্যা করা যায় কিনা সেটি অবশ্যই করতে হবে। যেমন আমরা এই থিওরিটিক্যাল ব্যাখ্যাটাকে আমরা এভাবে বলতে পারি যে লিটারেচার রিভিউ এর মাধ্যমে সেই থিওরিটিক্যাল অ্যাসপেক্টসের যে বক্তব্যটি সেটি আমরা রিসার্চের শুরুর দিকে উপস্থাপন করব। এরপরে আসে যে অ্যাপ্রোচ। একজন গবেষককে অবশ্যই অ্যাপ্রোচটাকে ঠিক করতে হবে, অর্থাৎ তার যে দৃষ্টিভঙ্গি, অর্থাৎ সে কোন অ্যাঙ্গেলে কোন দৃষ্টিভঙ্গিতে এই রিসার্চটি করবে, সেটা কি সোশ্যাল পার্সপেক্টিভে সে রিসার্চটি করবে নাকি পলিটিক্যাল পার্সপেক্টিভে, নাকি সে একজন নিউট্রাল রিসার্চার হিসেবে কাজ করবে, নাকি এটি কোনো একটা বিশেষ উদ্দেশ্যে সে এই রিসার্চটি করছে। অর্থাৎ তার রিসার্চের যে দৃষ্টিভঙ্গি সেটি অবশ্যই আগে ফিক্স আপ করতে হবে। এরপরে মেথড ছাড়া রিসার্চ কার্য কখনোই সম্পূর্ণ হবে না। অবশ্যই তার মেথডটিকে সঠিকভাবে ব্যবহার করতে হবে। আমাদের সোশ্যাল সায়েন্স রিসার্চের ক্ষেত্রে অনেকগুলো মেথড রয়েছে। এখন সেই মেথডগুলো থেকে অবশ্যই একজন গবেষককে একটি মেথড বেছে নিতে হবে, তবে একের অধিক রিসার্চ মেথডও নেওয়া যেতে পারে। এখানে একটি কথা বলে নেওয়া দরকার, সেটি হলো যে সোশ্যাল সায়েন্স রিসার্চ ক্ষেত্রে অর্থাৎ সামাজিক বিজ্ঞানের যে বিষয়গুলো রয়েছে সেখানে রিসার্চের ক্ষেত্রে সাধারণত কোয়ান্টিটেটিভ যে মেথোডোলজি সেটি সবচেয়ে বেশি ব্যবহৃত হয়, তবে সেখানে কোয়ালিটেটিভ মেথড কেউ ব্যবহার করতে চায় সেটি যৌথভাবে করতে পারবে। এছাড়াও যে সার্ভে মেথডগুলো রয়েছে, কেস স্টাডি মেথড, এম্পিরিক্যাল মেথড, অবজারভেশনাল মেথড, অর্থাৎ একের অধিক করা যেতে পারে, অর্থাৎ মিক্সড ওয়েতেও এই মেথোডোলজির ব্যবহার করা যেতে পারে। তাহলে আমরা বুঝলাম যে ইন্টারমিডিয়েটরি টুলস হিসেবে এই যে থিওরি, অ্যাপ্রোচ এবং মেথডের যে ব্যবহার সেটি আমাদের সঠিকভাবে করার পরেই আমাদের যে রিসার্চের এরিয়া থাকবে, অর্থাৎ একজন গবেষকের যে রিসার্চের এরিয়া সেখান থেকে সে যে ডাটা বা তথ্যগুলো সে সংগ্রহ করলো সেটাকে অবশ্যই এখন টেস্টিংয়ের ব্যাপার রয়েছে। অর্থাৎ পরবর্তী ধাপে আসবে টেস্টিং। অর্থাৎ একটি কথা মনে রাখতে হবে যে সোশ্যাল সায়েন্সের ক্ষেত্রে কিন্তু সিদ্ধান্তটি ইন্ডাকটিভ ওয়েতে আসে, অর্থাৎ এখানে একেবারেই তৃণমূল পর্যায়ে প্রত্যেকটি ঘটনার মূলে গিয়ে সেখান থেকে তথ্য উপাত্ত সংগ্রহ করে সেই তথ্য উপাত্তের ভিত্তিতে কিন্তু সিদ্ধান্ত নেওয়া হয়। অন্যদিকে যে পিওর সায়েন্সে কিন্তু এই সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়াটি অনেক সময় ডিডাকটিভ ওয়েতে হয়, অর্থাৎ সেখানে উপর থেকে একটি সিদ্ধান্ত ধরে নেওয়া হয়, সেই সিদ্ধান্ত মোতাবেক সেখানে অন্যান্য কাজগুলো পরিচালনা করা হয়। অর্থাৎ পিওর সায়েন্সের ক্ষেত্রে ফর্মুলা বা সিদ্ধান্তের ভিত্তিতে কাজ করা হয়, আর সোশ্যাল সায়েন্সের ক্ষেত্রে সম্পূর্ণ বিপরীত, অর্থাৎ এখানে ইন্ডাকটিভ ওয়েতে, অর্থাৎ নিচ থেকে উপরে আসবে সিদ্ধান্তটি। এবং একটি কথা মনে রাখা উচিত যে সোশ্যাল সায়েন্সের ক্ষেত্রে অনেক সময় সাইকোলজিক্যাল ইন্টারেকশনটা বেশি হয়, অর্থাৎ এখানে মানুষের মনের যে অভিব্যক্তি, অর্থাৎ আমরা যখন একটি নির্দিষ্ট এলাকার মানুষের মতামত নিব সেখানে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ থাকবে, সেখানে ডক্টর, ইঞ্জিনিয়ার, সাংবাদিক, শিক্ষক, কৃষক, সাধারণ মানুষ, বিভিন্ন পেশাজীবীর মানুষ থাকবে। তাদের একই বিষয়ে তাদের কিন্তু মতামত ভিন্ন ভিন্ন হতে পারে। সে কারণে সোশ্যাল সায়েন্সের ক্ষেত্রে সিদ্ধান্তের পরিবর্তন হতে পারে, ভেরিয়েশন হতে পারে। তাই আমাদের এই সোশ্যাল সায়েন্সের ক্ষেত্রে কিন্তু ডেটা বা উপাত্তগুলো সংগ্রহ করার ক্ষেত্রে খুব সাবধানতা অবলম্বন করতে হবে এবং সঠিকভাবে সঠিক উপাত্ত সংগ্রহ করতে হবে।
একজন গবেষক যে তথ্য উপাত্তগুলো সংগ্রহ করলেন সেই তথ্য উপাত্তগুলোকে অবশ্যই এখন টেস্টিংয়ের ব্যাপার থাকবে। সেই টেস্টিংয়ের ব্যাপারগুলো কিভাবে, যে সেটাকে চার্ট আকারে, ক্যাটাগরি আকারে সাজাতে হবে এবং সাজানোর পরে সেটাকে স্যাম্পলাইজ করতে হবে এবং সেটাকে চার্ট দিয়ে বা টেবিলের ব্যবহার করে, অর্থাৎ গ্রাফিক্সের ব্যবহার করে সেই তথ্য উপাত্তগুলোকে সঠিক ওয়েতে সাজাতে হবে। অর্থাৎ এই যে টেস্টিং প্রসেসটা অবশ্যই সঠিক হতে হবে। অর্থাৎ সেখানে বিভিন্ন ইকুয়েশন ব্যবহার করা যেতে পারে, বিভিন্ন ফর্মুলা ব্যবহার করে আমাদেরকে অ্যাভারেজ বের করে সঠিক তথ্য উপাত্তটি আমাদেরকে নিয়ে আসতে হবে। এভাবে একজন গবেষক তার যে হাইপোথিসিস সেটাকে টেস্টিং করে সে সিদ্ধান্তে আসার চেষ্টা করবে। অর্থাৎ তার এই ফাইন্ডিংসগুলোকে সুস্পষ্ট করে নির্ধারণ করতে হবে। অর্থাৎ তার এই ফাইন্ডিংসগুলোকে নির্ধারণ করার পর চূড়ান্ত পর্যায়ে এসে সে ফলাফল দেওয়ার চেষ্টা করবে। অর্থাৎ এই হচ্ছে মূলত সেই ইনপুট থেকে ইন্টারমিডিয়েটরি টুলসের মাধ্যমে টেস্টিং প্রসেসের মধ্য দিয়ে আউটপুটে এসে ফাইনাল সিদ্ধান্তে পৌঁছাবে। অর্থাৎ এভাবেই হচ্ছে সোশ্যাল সায়েন্স রিসার্চের ক্ষেত্রে হাইপোথিসিস থেকে পর্যায়ক্রমে এসে চূড়ান্তভাবে সিদ্ধান্তে উপনীত হতে হয়। তাহলে আমরা মূল্যায়নের ক্ষেত্রে একটি বিষয় বলতেই পারি যে রিসার্চের ক্ষেত্রে অবশ্যই এই একজন গবেষকের যে পারপাসটি ছিল, যে উদ্দেশ্যটি ছিল, সেটি সুস্পষ্ট থাকতে হবে। একজন গবেষক যদি তার গবেষণার উদ্দেশ্য সম্পর্কেই সচেতন না থাকে, সেই বিষয়টিকে মাথায় রেখে সে যদি কাজ না করে, তাহলে তার রিসার্চ কর্মটি সঠিক হবে না। এবং ভ্যালু নিউট্রাল থাকতে হবে, এটি একটা গুরুত্বপূর্ণ বিষয়। কারণ আমরা জানি যে ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল সর্বদাই ডিপেন্ডেন্ট ভেরিয়েবলকে প্রভাবিত করে থাকে। এক্ষেত্রে ক্রিয়ানক হিসাবে কাজ করে গবেষক। তো একজন গবেষককে অবশ্যই তার নিউট্রাল পজিশনে থেকে কাজটি পরিচালনা করতে হবে। কারণ একজন গবেষকের যদি কোনো বায়াসড মোটিভ থাকে বা ইল মোটিভ থাকে, তাহলে কিন্তু তার ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবলকে সে চেঞ্জ করে ডিপেন্ডেন্ট ভেরিয়েবলের পরিবর্তন ঘটাতে পারে। অর্থাৎ এখানে মূল্যায়নে আমরা এই কথাটি বলতে পারি যে একজন গবেষককে অবশ্যই অ্যাকুরেট ওয়েতে, সঠিক ওয়েতে আগাতে হবে, তাহলেই তার রিসার্চ কর্মটি সঠিক হবে। উপসংহারে আমরা এই কথা বলতে পারি যে অবশ্যই একজন গবেষককে অথেন্টিক ডাটা ব্যবহার করতে হবে। অর্থাৎ একজন গবেষক যে ফিল্ড ওয়ার্ক করেছেন, অবশ্যই তার সেই ফিল্ড ওয়ার্ক থেকে সঠিক উপাত্তটি সংগ্রহ করতে হবে, সঠিকভাবে সেটিকে সংগ্রহ করতে হবে। অর্থাৎ একজন গবেষককে সঠিক উপাত্ত ব্যবহার করতে হবে। কখনোই কোনো ফলস ডেটা দিয়ে সে সিদ্ধান্ত নিতে পারবে না, কারণ ফলস ডাটা ব্যবহার করলে অবশ্যই তার সিদ্ধান্তটিও খুব দুর্বল হবে। আমরা অনেক সময় দেখে থাকি যে প্লেজারিজমের ব্যাপার দেখি, যে কোনো একজন গবেষক তার গবেষণা কর্ম করতে গিয়ে সে হয়তো অন্য কারো গবেষণার কোনো তথ্য উপাত্ত সে ব্যবহার করছে। সেটি ব্যবহার করার কতগুলো সুনির্দিষ্ট নিয়ম রয়েছে। কারো তথ্য উপাত্ত ব্যবহার করলে, কারো রিসার্চের সামান্যতম অংশ যদি ব্যবহার করাও হয়, অবশ্যই সেটা রেফারেন্স হিসেবে থাকতে পারে, কিন্তু হুবহু কারো তথ্য এনে ঢালাওভাবে কারো রিসার্চে ব্যবহার করা যাবে না। আর সবচেয়ে বড় কথা হলো এখানে ইউনিক কনসিকুয়েন্স, অর্থাৎ সিদ্ধান্তটি একেবারেই নূতন হতে হবে, সিদ্ধান্তটি অবশ্যই মৌলিক হতে হবে। অর্থাৎ একজন গবেষক অনেক পরিশ্রম করে যে তথ্য উপাত্ত সংগ্রহ করলেন এবং সর্বশেষ সে যে সিদ্ধান্তে উপনীত হলেন, সেই সিদ্ধান্তটি অবশ্যই স্বতন্ত্র হওয়ারই কথা। স্বতন্ত্র হওয়াটাই স্বাভাবিক, কারণ তার তথ্য উপাত্তগুলো যদি অথেন্টিক হয়, অবশ্যই তার ফলাফলটিও ইউনিক হবে। কিন্তু তার ফলাফলটি যদি ইউনিক না হয়, এমন অনেক ক্ষেত্রে আমরা দেখতে পাই যে একজনের থিসিস পেপারের যে চূড়ান্ত ফলাফল বা ফাইন্ডিংস, সেটি হয়তো অন্য কারো সিদ্ধান্তের ক্ষেত্রে মিলে যাচ্ছে। তবে এরকম যদি মিলে যায়, সেক্ষেত্রে দোষের কিছু নাই যদি সেটা সঠিক ওয়েতে হয়। তবে মনে রাখতে হবে যে একজন গবেষক অলরেডি যেটা প্রুভ করেছে, অর্থাৎ অলরেডি যেটা সিদ্ধান্ত হিসাবে, নলেজ হিসাবে প্রতিষ্ঠা পেয়েছে, সেই একই জিনিস বারবার নূতন একজন গবেষক এসে একই কাজ করলে সেটি সঠিক হবে না, সেটির কোনো গুরুত্ব থাকবে না। তাই একজন গবেষক অবশ্যই তার চূড়ান্ত পর্যায়ে এসে সে যে ফলাফলটি তৈরি করলো, সেটি অবশ্যই অথেন্টিক হতে হবে, সেটি অবশ্যই ইউনিক হতে হবে, কারণ সেটি অন্য কারোর সাথে মিল থাকবে না, এটাই স্বাভাবিক।
অর্থাৎ এই সংক্ষিপ্ত বিষয়গুলোই একজন রিসার্চারের ক্ষেত্রে জানাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাহলে আজকের আলোচনা এখানেই শেষ করছি।